স্নিগ্ধ বিষ। লেখনীতে সানজিদ আক্তার মুন্নি। পর্ব সংখ্যা 48। ওয়াসিসকে ফালাফালা করে দেয় তৃষ্ণার কণ্ঠস্বর। তার মুখ থেকে বেরিয়ে আসা তীক্ষ্ণ তীরের মতো বিঁধে যাওয়া কথাগুলো শুনে মুহূর্তে ওয়াসিসের চোয়ালের পেশিগুলো পাথরের মতো শক্ত হয়ে ওঠে। কপালের রগগুলো ফুটে ওঠে তার পাথরের মতোই। চোখগুলোতে তাকিয়ে থাকে। পলকেরও দৃষ্টি পড়ছে না যেন এক মুহূর্তের জন্য। কোনো কিছু বুঝে ওঠার আগে পলকের নোটিসে আগে এক ঝটকায় তৃষ্ণাকে চিপচিপে কোমল বাহুটা নিজের ইস্পাতের মতো কঠিন হাতের মুঠোয় বন্দি করে ফেলে সে। দাঁতে দাঁত পিষে প্রায় ফিসফিস করে, অথচ হারিম করা শীতল কণ্ঠে হিসিসে ওঠে, তোর জিভ বড্ড বেশি লম্বা হয়ে গেছে ইদানিং, তাই না? আমার জিনিস আমি ছোবো না তো কে ছোবে? হ্যাঁ, আমি তোকে ছোবো না তা কাকে ছোবো? হাতের ওপর ওয়াসিসের আঙ্গুলে নির্মম নিষ্ঠুরভাবে চাপে ব্যথায় কুঁকড়ে ওঠে তৃষা। মনের হয় হাড়গুলো বুঝি ঘুরিয়ে যাবে, তাও সে মাথা নত করে থাকে। অবাধ্য চোখ দুটো তুলে একবারও তাকায় না রাগান্বিত মুখশ্রীর দিকে। দৃষ্টি মেঝেতেই হিমশীতল টাইলসে নিবদ্ধ রেখেই বুকের ঘায়ে জমে থাকা একরাশ অভিমান, অভিযোগ, ক্ষোভ, তীব্র অবজ্ঞা নিয়েই সে ধীরে অথচ দৃঢ় স্বরে উত্তর দেয়, কেন? আপনাকে কি মেয়েদের খুব অভাব পড়ে গেছে? যাকে পছন্দ তাকে গিয়ে স্পর্শ করুন। বাধা তো আমি কখনোই দিইনি। আমি তো আপনাকে কোনো কিছুতেই মানা করি না। আপনাদের চোখে রাস্তায় এটোকোটো খাওয়া কুকুরের চেয়ে তো নিকৃষ্ট আমি, তাই না? আমার মতো তুচ্ছ কাউকে কেন স্পর্শ করতে আসবেন? তৃষ্ণার এই অভিমানী শ্লেষ মেশানো কথাগুলোর পেছনে প্রসঙ্গ ইউনিট ওয়াসেস বুঝতে একটুখানি বাকি থাকে না। অপমানের রাগে তার নাসারন্ত লাল হয়ে ওঠে, চোখের মণি দুটো জ্বলন্ত হয়, অঙ্গারের মতো লাল হয়। সে আক্রোশে তৃষ্ণার গলার কাছে হাত রেখে তাকে এক প্রকার শূন্যে তুলে নিজে একেবারে খুব নিকটে তুলে আনে। দুজনের মাঝে এখন শুধুমাত্র কয়েক ইঞ্চি ব্যবধান। একে অপরের তপ্ত শ্বাস পড়ছে মুখের ওপর। ওয়াসেস ফোনা তোলা সাপের মতো হিসিস করে ওঠে, অন্য মেয়েদের মতো। আর আমি নিজের ঘর এনে বসে খাওয়াচ্ছি না তোকে? খাওয়াচ্ছি? আমার অন্ন ধ্বংস করছিস তুই, তাই তোকে আমি ছোবো। তুই আমার বিবাহিত বউ, তোকে ছোঁয়ার তোর প্রতিটা ইঞ্চির ওপর আমার পূর্ণ অধিকার আছে। আগামীকাল থেকে আমার এই নগ্ন দেহের নিচে চাপা পড়ে সারা রাত জাগত থাকার দায়িত্বটাও তোর। আজ কেবল দয়া করে ছেড়ে দিলাম, কালকের জন্য নিজের শরীর আর মন দুইটাকে প্রস্তুত রাখিস। শব্দ দুটো পায় বিষাক্ত তীরের মতো তৃষ্ণার কানে বিঁধে যায়। এমন নির্লজ্জ, পাশবিক আর রূঢ় কথা শুনে তার সমস্ত শরীর যেন রিরি করে ওঠে। ঘৃণায় গা গুলিয়ে বমি চলে আসে গলার কাছে। নিজেকে আজ বড্ড সস্তা মনে হয় তার। এখন কি তবে সে এইটুকু রক্ত মাংসের পিণ্ড, শুধু এই পাশবিক চাহিদা পূরণের জড়বস্তু? অসহায়তার, অপমানের তার চোখের নিচে কালো ছাপ। সে হানা দেয়, অবাধ উষ্ণ জলকণা গড়িয়ে পড়ে ফেলফেলে মুখশ্রী থেকে। এই অশ্রুসিক্ত জবা ফুলের মতো লালচে চোখ জোড়া তুলে এসে প্রথমবারের মতো সোজাসুজি তাকাই ওয়াসিসের দিকে। কণ্ঠস্বর তার কান্নায় বুঝে আসে। ভেঙে পড়া স্বরে আর্তনাদ করে ওঠে, আপনি আমার প্রতি এত পাষাণ কেন? আমার সাথে কি একটু ভালো করে কথা বলা যায় না? আমার সাথে কি একটু রক্ত মাংসের মানুষের মতো ব্যবহার করা যায় না? আমি কি আপনার খুব বড় কোনো দুশ্মন? দুশ্মন শব্দটা ওয়াসিসের কানে পৌঁছানো মাত্রই তার মধ্যে যেন বিস্ফোরণ ঘটে যায়। হিতাহিত জ্ঞান হারিয়ে রাগে উন্মাদ হয়ে ওঠে সে। তৃষ্ণাকে সজোরে ধাক্কা দিয়ে পেছনে শক্ত দেওয়ালের সাথে চেপে ধরে। চার দেওয়াল কাঁপিয়ে এক ভয়ঙ্কর গর্জনে ফেটে পড়ে সে, হ্যাঁ সূচক, তুই আমার দুশ্মন, তুই আমার জানের দুশ্মন। তোর জন্যই তোর আমার এই এক মুহূর্তের জন্য শান্তি পাই না। তোকে চোখের সামনে না দেখতেই আমার কলিজাটা ফাটতে থাকে। 1 ঘন্টা তুই চোখের আড়াল হলে আমার মাথার শিরাগুলো ছিঁড়ে 2 টুকরো টুকরো হয়ে যায়। তোকে সামনে না পেলে আমার তো বন্ধ হয়ে আসে, মনে হয় কেউ আমার কণ্ঠনালী চেপে ধরে আছে। আমার এই জীবনের সমস্ত অশান্তি, সমস্ত যন্ত্রণার একমাত্র কারণ তুই, বুঝলি? শুধু তুই। ওয়াসেসের হাতে দাবানলে চাপা পড়ে তৃষ্ণার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসে গলায়। সে ফুটিয়ে কেঁদে ওঠে, আমায় ছাড়ুন, আমার খুব ব্যথা লাগছে। লাগলে লাগুক, তোর এই সামান্য শরীরের ব্যথা, এটাতে আমার তো কিছু যায় আসে না। আর আমার ভেতরে এই বুকের বাপাশে যে সারাক্ষণ চিনচিন ব্যথা হয়, রক্তক্ষরণ হয়, তার কি হবে? তোর জন্য যে আমি 2 চোখের পাতা এক করতে পারি না, তার কি হবে? সারা রাত নির্ঘুম জেগে তোকে দেখতে দেখতে আমার ঘুম হারাম হয়ে গেছে, চোখের নিচে কালশিটে পড়ে গেছে। তুই বল আমি কি করব আমার এই বুকটার ছটফটানি?
কিভাবে বন্ধ হবে? তৃষ্ণার কান্নার বেগ এবার শ্রাবণের বাঁধা ভাঙা নদীর মতোই। ভয়ে তার বুকের ভেতরে হৃৎপিণ্ডটা হাতুড়ির মতো যেন ধড়ফড় করছে। তার মনে হচ্ছে উন্মাদ অশেষ আজ সত্যি সত্যি মেরে ফেলবে তাকে, আর সেই এই বদ্ধ ঘরে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। তৃষ্ণাকে এমন হাউমাউ করে কাঁদতে দেখে অশেষের ভেতরে অস্থিরতা আরো বেড়ে গেল। সে আরো জোরে ধমকে ওঠে, তুই কাঁদছিস কেন? আমার কষ্ট, দুঃখ, যন্ত্রণা আমাকে কাঁদলেও তো আমি কাঁদবো। তুই এভাবে কাঁদছিস কেন? তোকে কি করেছি? ভয়ে আড়ষ্ট থরথর করে কাঁপতে থাকে তৃষ্ণা। আমতা আমতা করে কোনো রকম ভাঙা গলায় বলে, আমাকে মারবেন না প্লিজ। আমার গলা থেকে আপনার হাতটা সরান, আমি মরে যাব। ওর এই ভয়ার্ত করুণ আকুতি শুনে ওয়াসিসের চোখের হিংস্রতা আগের থেকে যেন ভোরের কুয়াশার মতোই উবে গেল। তার কঠিন মুখোপায় নেমে আসে প্রশান্তি। সে তৃষ্ণার গর্দান পেঁচিয়ে ধরে দেওয়ালের সাথে ছাড়িয়ে একেবারে নিজের চওড়া বুকের কাছে টেনে আনে। এখন তাদের মাঝে আর বিন্দুমাত্র দূরত্ব অবশিষ্ট নেই। একে অপরের শ্বাস প্রশ্বাস ওঠানামা স্পষ্ট টের পাওয়া যাচ্ছে। অশেষ কিছুক্ষণ একদৃষ্টে তৃষ্ণার শিশির ভেজা নিরীহ হরিণীর মতো ভয়ার্ত নিষ্পাপ চোখের দিকে চেয়ে থেকে মোহগ্রস্ত হয়ে পড়ে। তাকিয়ে থাকে তৃষ্ণ, ভয় ভীতি সব ভুলে ঘোর লাগানো দৃষ্টে এক অজানা অনুভূতিতে কাঁপা কাঁপা পলকে চেয়ে থাকে ওয়াসিসের গভীর রহস্যময় চোখের পানে। কিছুক্ষণ স্তব্ধ থেকে ওয়াসিস তার অন্য হাতটা আলতো করে বাড়িয়ে দেয়। রুক্ষ পুরুষালী আঙ্গুল দিয়ে তৃষ্ণার নরম গালের অশ্রুকণা সযত্নে মুছে দিতে দিতে স্বর একদম খাতে নামিয়ে সে জাদুকরের মতো ফিসফিস করে বলে, কাঁদিস না, তোকে আমি মারবো না। কথাটা শেষ করে কোনো প্রকার প্রস্তুতির সুযোগ না দিয়ে অশেষ নিজের উষ্ণ ক্ষুধার্ত ঠোঁট জোড়া তৃষ্ণার কাঁপতে থাকা নরম ঠোঁটের এক গভীর কোণে চেপে ধরে। একদম আদিম পাশবিক জোর খাটিয়ে সে তৃষ্ণার সমস্ত শ্বাস সমস্ত সত্তা শুষে নেয়। তৃষ্ণা মনে প্রাণে তার দুর্বল হাতে ওয়াসিসের বুকে ষাট খামচে ধরে, তাকে দূরে ঠেলে দিতে চায়, কিন্তু পাথরের মতো শক্ত সেই শরীর যেন তার কাছে প্রতিরোধের বড্ড অসহায়, বড্ড তুচ্ছ। সে যত দূর ঠেলতে চায় ওয়াসিস ঠিক ততটা শক্তভাবে তাকে আরো নিবিড়ভাবে নেয়। এক বক্ষ তৃষ্ণা মেটানো তাড়নায় তাকে আড়ষ্টভাবে আষ্টে পৃষ্ঠে নিজের সাথে লেপ্টে ধরে। তৃষ্ণার দু চোখ বেয়ে শ্রাবণের ধারার মতোই অঝরে জোরে পড়ে। তার শূন্য মস্তিষ্ক একটাই ভাবনায় হাতুড়ি পেটাতে থাকে। অসেজ সবসময় তাকে শুধু নিজের প্রয়োজন, নিজের ইচ্ছা মতো ব্যবহার করে চলেছে। আজ তার ভাইরাও তাকে ঠিক তাই করছে, ঠাট্টা মজা করছে বলেই সে তাকে এভাবে কাছে টানছে, নিজের পুরুষালী অধিকার ফলাতে চাইছে। তৃষ্ণার অজান্তে পুরুষনভূত সমস্ত ঘৃণা আজ অসহায় অশ্রু হয়ে গাল বেয়ে ঝরে পড়ে। সে চায় না এই অধিকারহীন জবরদস্তিমূলক স্পর্শ, এক বিন্দুমাত্র চায় না। সে এখন আর ওয়াসেসের এই বিকৃতি বিষাক্ত ভালোবাসাও চায় না, কারণ তার চোখে ওয়াসেস একজন চরিত্রহীন পুরুষ। একজন নারীর জীবনে শত কষ্ট পাহাড়সম দরিদ্র হোক, পাহাড়সম প্রমাণ অবহেলা হাসি মুখে সে মেনে নিতে পারে। একজন চরিত্রহীন পুরুষকে সে কখনোই নিজের মতো মন মতো স্বামী হিসেবে মেনে নিতে পারে না, নিজের অস্তিত্বের অংশ হিসেবে মেনে নিতে পারে না। একজন নারী প্রয়োজনে পাথরের এক কর্ণপোত শূন্য ছিন্নমূল ভিক্ষুকের সাথেও হেসে খেলে জীবন কাটাতে রাজি থাকে, কিন্তু একজন চরিত্রহীন পুরুষের সাথে একই ছাদের নিচে এক মুহূর্ত নয়। মাদুরাই তপ্ত বাতাস আর ধুলো অস্তরণ গায়ে মেখে ছদ্মবেশের থানায় পা রাখে ওয়াসেস, তৌসির আর ইয়াদ। তাদের মূল গন্তব্য এখানকার থানা হলেও উদ্দেশ্য একজনের বিশেষ মানুষের সাথে সাক্ষাৎ। থানায় পা রাখতে ইয়াদের তীক্ষ্ণ দৃষ্টি চারপাশে মেপে নেয়, চোয়ালের বেশি শক্ত করে তাতে দাঁত চেপে বিড়বিড় করে বলে, ওই বাইঞ্চোদ অফিসার গেল কই? তৌসির এবার থানায় থমথম মেরে নোংরা পরিবেশটা দিকে তাকায়, তারপর ইয়াদের দিকে ফিরে নিচু অথচ কড়া গলায় ধমক দেয়, তুই চুপ কর, বেশি কথা শুধিস না। অফিসার এখানেই আছে। ওয়াসেস ওদের কথায় কান্না দিয়ে ধীরে ধীরে মা পাপায়ের সামনের দিকে এগায়। বর্তমানে এসআই অংশু তাদের দেখতে পেয়ে নিজের চেয়ার ছেড়ে এগিয়ে আসে, মুখে এক দ্রুত হাসি নিয়ে হাত মেলে ওয়াসেসের সাথে। তারপর চারপাশটা একবার দেখে নিয়ে গলা নামিয়ে ফিসফিস করে বলল, তোমরা গিয়ে ওর সাথে কথা বলো, আমি সেল থেকে বের করার ব্যবস্থা করছি।
ওয়াসিসের কণ্ঠ শান্ত কিন্তু বরফের মতোই শীতল। আলাদা করে ব্যবস্থা করো। হ্যাঁ করছি, কিন্তু আমার টাকা। অংশ চোখে লোভ চিকচিক করছে। ইয়ার তা ছিল সাথে পকেট থেকে আলগোছে একটা সোনার বার বের করে সোজা অংশের পকেটে চালান করে দিল। এদিক ওদিক সতর্ক দৃষ্টি বুলিয়ে তীব্র বিরক্ত সুরে বলল, শালা খানকির পোলা, ধর তোর টাকা, নে যা ইচ্ছা কর, আমরা কি ভিখারি নাকি? অংশ স্বর্ণপরী পেছনে তাকালো, অন্ধকার করিডোর দিকে ইশারা করে বলল, যাও পেছনে 3 নাম্বার সেলে। ওরা তিনজন নিঃশব্দে শিকারী কুকুরের মতো পা বাড়ায় সেলের দিকে। করিডোরের আবছা আলোয় ইয়াদের চোখ জল জল করছে। সে আগে সতর্ক করে দেয় দুজনকে, খবরদার কেউ আগে ওর গায়ে হাত দিবি না, সব খবর নেব, দেন যা করার করতে হবে। তো সেই সশব্দে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। ভেতরে ফুটতে থাকা রাগগুলো কোনো মতে চেপে রেখেছে। না, করব না। 3 নাম্বার সেলের লোহার গড়াদের সামনে দাঁড়াতেই তাদের দৃষ্টি ভেতরে আটকে গেল। স্যাঁতস্যাঁতে অন্ধকার প্রকোষ্ঠ এক কোণে বসে আছে চুল দাড়ি পাকা এক বৃদ্ধ মানুষ, রূপ ধরে এমন অজান্ত অস্ত জানোয়ার। সেলে ঢুকতেই তিনজন একে একে নিজেদের মুখে নকল গোঁফ আর দাড়ি টেনে নিল। খোলস ছেড়ে বেরিয়ে আসলো আসল ভয়ঙ্কর রূপে। তাদের দেখে সেই বৃদ্ধ নাম করা, যার নাম সেলিম, আক্ষরিক অর্থে থরথর করে কেঁপে ওঠে। কঠোর জরা রক্তবর্ণ হয়ে গেছে। অবিশ্বাস্য দৃষ্টিতে তিনজনের দিকে তাকে অস্ফুট স্বরে বলে ওঠে, শরীর বাচ্চারা, তোরা বেঁচে আছিস? তৌসিরের ঠোঁটের কোণে একটা ফিকে হাসি, হিমশীতল হাসি ফুটে ওঠে ধীর পায়ে। যমদূতের মতো সেলের সামনে এগোয়। সেলিমের সামনে গিয়ে দাঁড়ায় সে। তারপর কোনো পূর্ব প্রস্তুতির সুযোগ না দিয়ে প্রচণ্ড আক্রোশে সজোর একটা চর বসে দেয় সেলিমের গালে। ঠাস করে ওঠা সেই শব্দের সাথে সাথে ছিটকিয়ে পড়ে বৃদ্ধ সেলিমের দুটো দাঁত। ফাঁকা ঠোঁট থেকে আর মাড়ির থেকে কুলকুল করে গড়িয়ে পড়ছে রক্ত চিবুকে। তৌসিরের চোখে এখন খুনের নেশা। সে উন্মাদের মতো করছে। হাসতে হাসতে বলল, জানোয়ার বাচ্চা, তোর কি মনে হয় তুই আমাদের নির্বংশ করে দিয়েছিলিস? মির্জাফরি করে কি পেলি তুই? কি না পেলি? না পেলি একটি সুন্দর জীবন, না পেলি কিছু। উল্টো তোর বউ গিয়ে উঠলো ওদের বিছানায়। ভাই নামের কলঙ্ক তুই। আমার বাবা কত বিশ্বাস করতো তোকে। আমার ভাইয়ের আপন ভাইয়ের বিশ্বাস কিভাবে ভাঙলি? আপন ভাইয়ের মতো ভালোবাসতো তোকে। তোকে আমার ছোট আব্বা বলে ডাকতাম আমরা। আর আমার বোন তোকে বাবার মতো সম্মান করতো, ভালোবাসতো। আর সেদিন তুই কি করে ওদের সাথে মিলে আমার বাবার চোখের সামনে আমার বোনের সমান তালে ধর্ষণ করতে পারলি? এই কুত্তার বাচ্চা! কথাগুলো শেষ করে রাগে অন্তত সজ্জার আরেকটা লাথি বসিয়ে দেয় সেলিমের বুকে। পাঁজরে হাড় মরমর করে ওঠে। ছিটকে উল্টে গিয়ে পেছনে নোংরা মেঝেতে আশ্রে পড়ে সেলিম। অশেষ দ্রুত এসে তৌসিরকে শান্ত করে। ওর বাহু শক্ত করে চেপে ধরে শোল শক্ত করে হিসিসে বলে, এখন মারিস না, আগে একে নিয়ে যাই, তারপর সব খবর বের করে জ্যান্ত কেটে পিস পিস করব। গুজরাট শহরে কোলাহল থেকে বহু দূরে পরিত্যক্ত এক গোডাউনে ভূগর্ভস্থ সেলে সেলিমকে নিয়ে এসেছে তৌসির, ইয়াদ, ওয়াসিস। চারপাশের পরিবেশ গোমট আর অন্ধকার। স্যাঁতস্যাঁতে রুক্ষ দেওয়ালে গা বেঁধে অবরত কালচে জল চুইয়ে পড়ছে। বৃদ্ধ বয়সে শ্যাওলা মরিচা আর কাঁচা মরিচের উদ্ঘট গন্ধ মিশে ভারী হয়ে আছে সবটা। মাথার ওপর ঝুলতে থাকা 100 ওয়াটের হলদেটে বাল্বটার ভোল্টেজ ওঠানামা করছে, বারবার কেঁপে উঠছে। আর সেই আলো আঁধারির খেলায় ঘরের এবড়ো থেবড়ো কংক্রিটের দেওয়াল তৈরি হচ্ছে যমদ্রুতের শক্তি বিভৎস ছায়া। সেই আলো আঁধারির ঠিক মাঝখানে দেওয়ালের ওপর এক অমানবিক দৃশ্য। বৃদ্ধ সেলিমকে সম্পূর্ণ বিবস্ত করে শুক্রক্রিশ করার মতোই দুহাত দুদিকে দিয়ে ঝুলিয়ে রেখেছে। তার দুহাতের কবজি এবং দুপায়ের পাতা ভেদ করে কংক্রিটের দেওয়ালে ছেদ করে মরচে ধরা 6 ইঞ্চি লম্বা মোটা লোহার পেরেক দিয়ে। পেরেকগুলোর চারপাশে চামড়া ফেটে মাংসের মধ্যে হা হয়ে আছে। ক্ষতস্থান থেকে ফোঁটায় ফোঁটায় ঘন রক্ত গড়িয়ে পড়ছে মেঝেতে। ফোঁটা ফোঁটা করে ডোবা তৈরি হয়ে গেছে যেন রক্তের। বৃদ্ধের শরীরটা নিথর,
ফর্সে চামড়ার ওপর ফুটে থাকা পাঁজরের হাড়গুলো কেমন যেন ধিক ধিক করছে, ওঠানামা করছে। যন্ত্রণায় তার গলা দিয়ে এখন আর কোনো শব্দ বের হচ্ছে না, শুধু গোঙানি ছাড়া। তার সামনে ভারী লোহার হাতুড়ি হাতে দাঁড়িয়ে আছে তৌসিররা। তৌসির প্রবলভাবে হাঁপাচ্ছে, কপাল ভেয়ে নামা ঘাম ফিচকে তার রক্তের দাগ মিশে একাকার মুখে। তৌসিরের চোখে জ্বলছে প্রতিশোধের এক অদম্য হিংস্র আগুন। সে চরম আক্রোশে সেলিমের পেটের নিচে হাড় লক্ষ্য করে হাতুড় দিয়ে সজোরে এক কোপ বসায়। হাড় মোটকে যাওয়ার মতো একটা বমি উদ্ঘটের শব্দ। তৌসির জানোয়ারের মতো গর্জে ওঠে, বল ওই দলিল কোথায়? কোথায় লুকিয়ে রেখেছিস ওই দলিল? বিগত প্রায় 1 ঘন্টা যাবৎ এমন নির্মম অত্যাচার চালাচ্ছে সেলিমের ওপর তারা, কিন্তু সে বারংবার দলিলের কথা অস্বীকার করছে। সবশেষ হাতুড়ির আঘাতে নিস্তেজ হয়ে শরীরটা বিদ্যুৎ স্পষ্টের মতোই কেঁপে ওঠে। যন্ত্রণায় চোখ উল্টে গিয়ে আকাশ পাতাল কাঁপিয়ে আর্তনাদ করে ওঠে, আমি জানি না, খোদার কসম আমি জানি না দলিল কোথায়। তোদের 3 জনের কাছে তো 3টেই ছিল। ঈর্ষাদ সর্বদাকে জিজ্ঞাসা করলো। ঈর্ষাদ সব জানে। ঠিক সেই মুহূর্তেই পেছনে অন্ধকার থেকে ভেসে এলো গম্ভীর গলা, তোদের তো আগে বলেছিলাম 3 নম্বর দলিল এর কাছে নেই। ধীর পায়ে অন্ধকার ঘরের ভেতর থেকে আলোতে এসে দাঁড়ালো ঈর্ষাদ, সর্বদা ইহাদের পালিত বাবা। তার পরনে কালো ওভারকোট, আঙ্গুলের ফাঁকে চলতে থাকা চুরুত থেকে কুণ্ডলি পাকানো ধোয়া। তিনি সেলিমকে ঝুলন্ত শরীরটা এক পলক তাকে শান্ত হয়ে বলল, এই দলিলটা বাংলাদেশে। কথাটুকু শুনে ইহাদ আর ওয়াসিস চমকে পেছনে তাকায়। ইহাদ তার হাতের মুঠো শক্ত করে ভুরু কুঁচকে সন্ধিহান এবং রুক্ষ কণ্ঠে প্রশ্ন করে, বাংলাদেশ? এত জায়গা থাকতে বাংলাদেশ কার কাছে থাকবো এখানে? ঈর্ষাদ চুরুতে একটা লম্বা টান দিয়ে আরো 2-1 কদম এগিয়ে ধোয়ার আড়াল থেকে শান্ত অথচ ছুরির মতো ধারালো স্বরে বলে, তোর মামির কাছে। তোকে আর মাইশাকে আমি তোর ভাগ্যের দলিল দিয়ে বাংলাদেশে রেখে দিয়ে এসেছিলাম। তোরা তোদের সেই খানকি মাকি মামিকে খুঁজে বের কর, তাহলেই সব পেয়ে যাবি। রাগে তৌসিরের চোয়াল শক্ত হয়ে ওঠে, গলার শিরা উপশিরা দড়ির মতোই ফুলে ওঠে। হাতের ভারী হাতুড়িটা শক্ত করে চেপে ধরে সেলিমের পাঁজরে প্রচণ্ড জোরে। শেষ একটা আঘাতে তাতে দাঁত চেপে ফেসে ওঠা গলায় বলে ওঠে, সেই দলিল পরে পেলে পাবো, কিন্তু এই জানোয়ার বাচ্চাকে মেরে ফেলি চাচ্চু। আমাকে শুধু একটাবার ওকে শেষ করে ফেলার অনুমতি দাও। ওর প্রতিটা নিঃশ্বাস আমার গায়ে আগুন ধরিয়ে দিচ্ছে। ঈর্ষাদ অনুমতি পেতেই তৌসিরের হাত চেপে ধরে সেলিমের কাছ থেকে তাকে এক প্রকার টেনে নিয়ে সরিয়ে কড়া গলায় বলে, শোন তৌসির, পাগলামি করিস না, আবেগ দিয়ে কাজ হয় না। একে এখন মেরে ফেললে বাকি তত্ত্ব কে দেবে? সরে আয় এখান থেকে, আর মাত্র 2 দিন অপেক্ষা কর। তৌসির চাচ্চুর কথায় হাস্যচোখ মাথা নাড়ে। অবাধ্য হতে পারে না। অনিচ্ছা সত্ত্বেও হাতের ভারী হাতুড়িটা সহজ শব্দে মেঝেতে ছুঁড়ে মারে। লোহার কংক্রিটের ঘর্ষণে একটা তীক্ষ্ণ শব্দ প্রতিধ্বনিত হয় ঘর জুড়ে, কিন্তু তৌসিরের চোখ দুটো রাগে তখনও জবা ফুলের মতোই রক্তবর্ণ হয়ে আছে। সেলিমের মৃতপ্রায় শরীরের দিকে একদৃষ্টে তাকে হিসিস করে বলে ওঠে, তিলে তিলে মরার জন্য তৈরি থাকতই। আমার গর্ভবতী বোনটাকে তোরা যে পাশবিক অত্যাচার করেছিস, ওর পেটের বাচ্চাটা বের করে নিয়েছিস, এই জঘন্য পাপের শাস্তি তোদের কড়ায় কড়ায় গন্ডায় দিতে হবে। মৃত্যু তোর জন্য আশীর্বাদ হবে, আর আমরা তোকে সেই আশীর্বাদ সহজে দিব না। শিকদার বাড়ি। ইকরা লাগেজ গোছাচ্ছে। সে নিজের কাপড় চোপড় একে একে লাগেজে প্যাক করছে। এখান থেকে কয়েকদিনের জন্য চলে যাবে সে, আর এর জন্যে খোদ বিবিজানের কাছ থেকে অনুমতি পেতে গেছে। তাই আর চিন্তা নেই। তবে সে যে একেবারে যাচ্ছে না, বরং কিছুদিনের জন্য দূরে যাচ্ছে। সে বাড়ির কেউ জানে না, ঠিক যেমন কেউ জানে না তেমনই জানে না ধ্রুবর মাঝে স্বামী স্ত্রীর কোনো স্বাভাবিক সম্পর্ক নেই। পুরোটাই যেন লোক দেখানো অভিনয়। ঠিক তখনই নিঃশব্দে ইকরার পেছনে এসে দাঁড়ায় ধ্রুব। ইকরার পরনে একটা ঢিলে ঢালা টি-শার্ট আর ট্রাউজার। হাতে ব্যস্ততায় টি-শার্টের গলা থেকে কাঁধ বেশ কিছুটা সরে আছে, যার কারণে ভেতরের ইনার নীল রঙের ফিতেটা স্পষ্ট দেখা যাচ্ছে। ধ্রুব সেই দিকে এক ঝলক তাকে গম্ভীর গলায় প্রশ্ন করে, কিরে, তুই বাড়ি থেকে চলে যাচ্ছিস? ইকরা ঘুরে তাকানোর প্রয়োজন বোধ করলো না। নিজের কাজে পূর্ণ মনোযোগ রেখে নির্বিকার ভঙ্গিতে উত্তর দেয়, হ্যাঁ সূচক, চলে যাব।
এখান থেকে আর কি বা করবো? কথাটার ধরন শুনে ধ্রুব তেলে বাগুনে জমলে ওঠে। চামড়া গলে যায় বলে? কি করবি মানে? তুই কোথাও যাবি না, এটাই ফাইনাল। এই বাড়ি, এর বাইরে আর কোনো কথা হবেও না, শুনতে চায় না। ইকরা বিরক্তিতে ফোঁস করে দীর্ঘশ্বাস ছাড়ে। লাগেজের ট্রেনটা টেনে টুনে লাগিতেই ঝাঁঝালো গলায় বলে, তুমি তোমার ওই সওয়ামার্কা কথাগুলো এখন বন্ধ রাখো তো। তোমার মুখটা তোমার মুখটা থেকে আমার মুখটা থেকে খারাপ কথা বাইর করিও না। এই কথা শুনে ধ্রুবের রাগ যেন আরো বেড়ে যায়। সে পা বাড়িয়ে একেবারে ইকরার গা ঘেঁষে পেছনে এসে দাঁড়ায়। তারপর কিছু না ভেবে ইকরার কাঁধের কাছে স্পষ্টভাবে ইনারের ফিতেটায় আঙুল দিয়ে খপ করে চেপে ধরে জোরে টান দেয়। শক্ত গলায় বলে, তুই এখানেই থাকবি, কোথাও যাবি না, এটা আমার কথা। আচমকা এমন টানে ইকরার বুক যেন ব্যথা লাগে। সে যন্ত্রণায় রাগে চেঁচিয়ে ওঠে, কি হচ্ছে এসব? গতকালও তুমি ঠিক এভাবেই টান মেরেছিলে, এটা ছিঁড়ে ফেলতে চাচ্ছ তাই নাকি? আজও আবার একই কাজ করছো। আজ যদি এটা ছিঁড়ে, তাহলে কিন্তু আমি তোমার এই বাঞ্চতগিরি আর সহ্য করব না। আমি আর ছেড়ে দেব না বলে দিচ্ছি। ইকরার কথা শেষ না করতেই ধ্রুব ফিতেটা ছিঁড়তে একটু দেরি করলো না। টানের চোটে ফিতেটা পট করে ছিঁড়ে গেল। ইকরার আগে চোখ বড় বড় করে দাঁত কিরমির করে ধ্রুবর দিকে ঘোরে। আর ধ্রুব একদম গা ছাড়া উদাসীন ভঙ্গিতে বলে, তুই তো আম্বানি চাস্তো বোন, তাহলে এত কম দামি ব্র্যান্ডের জিনিস ইউজ করিস কেন যে টানার আগে ছিঁড়ে যায়? ইকরার আগে দাঁতে দাঁত চেপে হিসিস করে বলে ওঠে, দামি পরি আর কম দামি পরি, যা ইচ্ছে পরি, তাতে তোমার কি? তুমি এটা ধরে টানলে কেন? ধ্রুব পাল্টা জবাব দেয়, তুই আমার সামনে এই কাঁধ আর ওই কাঁধে ফিতা দেখিয়ে বেড়াবি আর আমি টানলেই দোষ? ইকরা দ্রুত বিছানা থেকে একটা ওড়না টেনে নেয়, নিজের গলা আর কাঁধ জড়িয়ে নেয়। তাকে ফুঁসতে ফুঁসতে বলে, তোমাকে তো আমি একটু ভালো মানুষ মনে করতাম, কিন্তু এখন তো দেখছি তুমি শালা খুব বড় বদমাশ আছো। ধ্রুব বাঁক হেসে বলে, বটে, তুই চাইলে সেটা আমি এখন প্রপো করতে পারি। ইনারের ফিতা তো ছিঁড়লাম, আয় এবার তোর জার্সিটা ছিঁড়ে বদমাইশির আসল প্রুফ দেই। এই বলে ধ্রুব মজা নিয়ে ইকরার দিকে হাত বাড়াতে ইকরার আগে হিতে জ্ঞান শূন্য হয়ে দুবর বুকে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় তাকে। আঙ্গুল উঁচিয়ে শাসায়, একদম হাত বাড়াবে না আমার শরীরের দিকে। হাত বাড়ালে কিন্তু হাত কেটে দিব। ধ্রুব এবার কপট ধমক দিয়ে বলে, আরে দূর পাগলা, আমি কি তোর শরীর ছুতে যাচ্ছি নাকি? আমার তো আর খেতে কোনো কাজ নেই। আমি তো শুধু তোর জার্সিটা খুলে দেখতে চাইছিলাম, যে ফিতেটা ছিল সেটা আসলে কেমন সুতোয় বানানো ছিল। কোন কোন বাজে কোয়ালিটি জিনিস পরিস, এমন সস্তা ব্র্যান্ড যে বয়কট করা উচিত। তাই আমি ভাবছিলাম এই নিয়ে সোজা মিডিয়ার সামনে গিয়ে ওদের এক্সপোজ করব, যাতে দেশে মা বোনেরা সতর্ক হয়ে যায়, ওই ব্র্যান্ডের জিনিস না কেনে। দে ওইটা আমাকে নিতে দে। তো শরীরের প্রতি আমার কোনো লোভ টোভ কিচ্ছু নেই, বুঝলি? ধ্রুবর এমন অবলীন কথায় ইকরার পক্ষ থেকে হজম করা যেন অসম্ভব হয়ে ওঠে দাঁড়ালো। সে রাগে তেড়ে গিয়ে ধ্রুবর দিকে, কিন্তু চাইলেই সপাটে একটা থাপ্পড় বসাতে পারছে না। তার কারণ তাকে বাড়ির ভেতর নতুন করে সমস্যা তৈরি হবে, পরিস্থিতি অনুকূল নয়। জেনে ইকরা চিৎকার করে উঠল, সারা মাতারি, এবার বন্ধ কর নিজের মুখ। পরিবেশ পরিস্থিতি খারাপ বলে আমি চুপ আছি, নইলে এতক্ষণে আমি তোর মুখ ফাটিয়ে দিতাম। আমি চুপ করে একলা সহ্য করার মতো এত ভালো নই। ধ্রুব ইকরার এই রাগকে একটু পাত্তা দেয় না, উল্টে নিজের থুতনির আঙ্গুল দেখিয়ে একটা ভুরু উঁচিয়ে অভ্যস্ত কৌতূহলী দৃষ্টিতে ইকরার দিকে তাকিয়ে আছে। ইকরা তার দৃষ্টি দেখে ইতস্তত বোধ করে, অস্বস্তি লাগে তার। ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ও। কেন? হ্যাঁ, দেখছি আর ভাবছি তোর তো এমনিতেও কিছু টিছু নাই, তাহলে খামোখা এসব কম দামি ব্র্যান্ডের জিনিস পরিসই বা কেন? কথাটা শোনা মাত্র ইকরার মাথায় যেন রক্ত উঠে যায়। সে তার নিজেকে সামলাতে পারে না আর, নিজের মাঝে যেন সে নিজে নেই। সজোরে থাবা বসার ধ্রুবের বুকে, কিন্তু থাপ্পড় মারার জন্য হাতটা তেড়ে নিতেই তা ধরে ফেলে ধ্রুব।